মতপার্থক্য থেকে এপ্রিলে তরুণদের নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ। এনসিপির জন্য চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে কাজে ধীর গতি, বাস্তবায়ন না হলে বাড়বে দায় দেনা বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যের জট, নিলাম প্রক্রিয়া সহজ করতে আইন সংশোধন চায় চট্টগ্রাম কাস্টমস হাউস। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৮০ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি একতরফাভাবে বাতিল ইসরায়েলের বলছে হামাস। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি তানজিম শাফিন। জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়কের নতুন প্ল্যাটফর্ম তৈরির ঘোষণায় চলছে নতুন দল এনসিপির ভাঙন নিয়ে আলাপ। প্ল্যাটফর্মের উদ্যোক্তারা বলছেন জুলাইকে বাঁচিয়ে রাখতে তাদের এই উদ্যোগ। আর এনসিপির সদস্য সচিবের প্রত্যাশা, কেউ দল ছেড়ে অন্য প্ল্যাটফর্মে গেলেও সবাই অভিন্ন লক্ষ্যেই কাজ করবে। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জাতীয় নাগরিক পার্টির জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে নতুন প্ল্যাটফর্মটি। আরও জানাবেন জাওয়াদ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের আগেই প্রকাশ্যে এসেছিল দলটির অভ্যন্তরে নেতৃত্বের দ্বন্দ্ব। ২৮ ফেব্রুয়ারি মানিক মে এভিনিউতে দল ঘোষণার দুদিন আগেই এনসিপি থেকে নিজেকে প্রত্যাহার করে নেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক আলী আহসান জুনায়েদ সহ একাধিক সংগঠক। ছাত্রদের দল গঠনের আগ থেকে শুরু করে পরবর্তী সময়েও চলছে নানামুখী আলোচনা সমালোচনা, যার অধিকাংশ ঘিরে আছে দলের আর্থিক স্বচ্ছতা ও জুলাইয়ে ভূমিকা রাখা সকলকে ঐক্যবদ্ধ করতে না পারা নিয়ে। এমন প্রেক্ষাপটে এপ্রিলে নতুন প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দেন জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। নতুন এই প্ল্যাটফর্ম গঠন নিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের কাছে প্রশ্ন ছিল, এই উদ্যোগ তার দলে ভাঙন ধরাবে কিনা। সবাই একখানে থাকার নিয়োগ করেই আমরা এখানে আমাদের যাত্রাটা শুরু করেছি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ তাদের জুলাইয়ের যে অপূর্ণ আকাঙ্ক্ষার জায়গাটা আছে সেটা বাস্তবায়নে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম বিস্তৃত করে যাবে। এবং এই যাত্রাপথে অবশ্যই অনেকে আসবেন, অনেকে যুক্ত হবেন, অনেকে হয়তো ব্যক্তিগত কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক রাজনীতিতে টার্মিনেট করবেন, নতুন কোনো কিছুর সঙ্গে যুক্ত হবেন। এটা রাজনীতিতে খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন যে স্বপ্ন নিয়ে তারা স্বৈরাচার হটিয়েছেন তা এখনও বাস্তবায়ন হয়নি। প্রাথমিকভাবে জুলাইকে বাঁচিয়ে রাখতে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করলেও পরবর্তীতে রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দেন তিনি। সোশ্যাল রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যদি ওই সোশ্যাল রেজিস্ট্যান্স সোশ্যাল ফোর্সটা আমরা ক্রিয়েট করতে পারি এবং এই অপকর্মগুলো যদি দূর হয়ে যায় এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি রিলেভেন্ট হয়ে ওঠে, তাহলে তো রাজনীতি সবার জন্য কল্যাণকর হবে এবং রাজনীতিটা আনন্দদায়ক হবে, সুখকর হবে। কারণ তখন রাজনীতির মধ্যে এই অপকর্মগুলো থাকতেছে না বা এই অপকর্ম মিনিমাইজ হয়ে যাচ্ছে। তখন শুধুমাত্র দেশের স্বার্থটাই প্রায়োরিটাইজ হবে। সুতরাং দেশের স্বার্থে তখন রাজনীতি করার এই স্কোপকে যে কেউ কাজে লাগাইতে চাইলে করতে পারবে এবং এখান থেকে রাজনীতিতে সুইচ করতে চাইলে, ট্রানজিট করতে চাইলে অবশ্যই করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক মাহবুবুর রহমান বলছেন, ছাত্রদের দল এনসিপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে নতুন প্ল্যাটফর্মটি। মানুষের কাছে দলের এজেন্ডা পৌঁছাতে না পারলে ভাঙনের আশঙ্কাও দেখছেন তিনি। এরা তো এনসিপির লোক হওয়ার কথা ছিল, যেহেতু ওরা বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিল, যেহেতু এরা এনসিপিতে না যেয়ে নতুন এনসিপি বা নতুন দল গঠন করছে, সেক্ষেত্রে তো এনসিপির জন্য একটা চ্যালেঞ্জ এবং এনসিপির জন্য তো এদেরকে নিজেদের দলে রাখতে পারলেই সফলতা ছিল। যত লোক এনসিপি থেকে বের, বৈষম্য বিরোধীরা যত বেশি বের হয়ে যাবে, এনসিপিতে থাকবে না, ততই এনসিপির জন্য চ্যালেঞ্জ। তরুণদের নতুন দল থেকে বের হয়ে কেউ অন্য প্ল্যাটফর্মে যুক্ত হলেও সেটা ভবিষ্যতের জোটভিত্তিক রাজনীতির কৌশল হিসেবেই ঘটতে পারে বলে মনে করছেন এই বিশ্লেষক। এটা যদি তাদের মতদ্বৈততার কারণে বা মতনৈক্যের কারণে হয় তাহলে খারাপ, কিন্তু তারা যদি এগুলো নিজেদের পরিকল্পনা দিয়ে করে থাকে এবং তারা যদি একটা পর্যায়ে আবার ঐক্যবদ্ধ হয়ে পড়ে জোট বেঁধে ফেলে, তাহলে তো শক্তি থেকেই যাবে। দল ভেঙে দল করে আবার নতুন করে জোট বাঁধে, তাহলে তো আবার একই রকম শক্তি হয়ে যাবে।
এখনও পর্যন্ত নাম ঠিক না হলেও আগামী এপ্রিলের শেষ নাগাদ আত্মপ্রকাশ ঘটবে নতুন প্ল্যাটফর্মটির, যার যাত্রা শুরু হবে আহ্বায়ক কমিটির মধ্য দিয়ে। আর লক্ষ্য হবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিসহ জুলাইয়ের চেতনাকে ধারণ করে সামাজিক আন্দোলন গড়ে তোলা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। 2026 সালের জুন মাসে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হওয়ার কথা থাকলেও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বলছে কাজ শেষ হতে আরও 1 বছর সময় বাড়ানো হয়েছে, তবে বাড়ছে না খরচ। এদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুরে দেখা যায় কাজ চলছে ধীর গতিতে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন প্রকল্প বাস্তবায়ন না হলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাড়বে দায় দেনা। আর জানাচ্ছেন সিউল আহমেদ। 2009 সালে নেওয়া হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। এর 2 বছর পর প্রথমে বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে ইতালথায়ের সঙ্গে আওয়ামী লীগ সরকারের 8,703 কোটি টাকার চুক্তি হয়। মেয়াদ ছিল 3.5 বছর, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের মাঝে মালিকানা দ্বন্দ্বের জেরে অর্থায়ন নিয়ে দেখা দেয় জটিলতা। এ নিয়ে দীর্ঘ সময় ধরে অচল অবস্থায় প্রকল্পটি। পরবর্তীতে নকশায় কিছু পরিবর্তন এবং 237 কোটি টাকা বাড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের চুক্তি সংশোধন করা হয়। আনুষঙ্গিক কাজ শেষে 2022 সালে 12 নভেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হয়, যার মূল লক্ষ্য ছিল রাজধানীর যানজট নিরসন। আর 2023 সালের 2 সেপ্টেম্বর শাহজালাল বিমানবন্দর এলাকার কাউলা থেকে তেঞ্জগাঁও পর্যন্ত এবং পরে 20 মার্চ কারওয়ান বাজার পর্যন্ত খুলে দেওয়া হয়। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কাজ বন্ধ থাকলেও গেল নভেম্বরে ফের শুরু হয় কাজ। তবে সম্প্রতি প্রকল্প এলাকা ঘুরে দেখা যায় কাজের গতি খুবই কম। পূর্বে তৈরি করা পিলারগুলোর শেষ দিকের কাজেই ব্যস্ত শ্রমিকেরা বলছেন, আগে এই প্রকল্পে কাজ করতেন কয়েক হাজার শ্রমিক, তবে উপরের নির্দেশে বর্তমানে কাজ করছে মাত্র 200 থেকে 300 জন। ওই কোম্পানি 2 দিন খোলে আবার 6 মাস বন্ধ থাকে। নভেম্বরের শেষ দিকে না কাজ শুরু হয়েছিল? 3 মাস আমরা গত রোজার ঈদের আগে বন্ধ দিছে, 8 মাস পরে আইলাম আর এই যে 2 মাস কাম করতে আছে, অন্ত লোকই নেই, 20-25 জন আছে। আগে তো অনেক ছিল, আগে আসছিল 6-7 হাজার লোক আসছিল আগে। অলরেডি ছুটি সব, রোজ এভরিডে ছুটি দেয় 10-12 জন করে। কেন কি একটা ঝামেলা বলে, এটা তো ঝামেলাও আছে, আবার সরকার না বসলে কাজ করতে পারতেছে না। বেতন ভাতা বাজেটে না, এটি ঠিক আছে, এটির কোনো প্রবলেম নেই। এছাড়াও বাজেট স্বল্পতার কারণেও প্রতিনিয়তই কাজ ধীর গতিতে হচ্ছে বলেও জানান শ্রমিকরা। প্রতি বছর একটা বাজেট পাস হয়, তারপর আমাদের কাজটা সমন্বয় করা হয়। যতটুকু বাজেট পাস হয় তার ওই অনুযায়ী কাজ শুরু হয়। আসলে একটু ইনশাল্লাহ কাজটা রানিং ছিল, কিন্তু ইদানিং এখন একটু কম, লোক কমাই দিচ্ছে। এর কি অবস্থা, কাজের কি অবস্থা? কাজের এই তো অল্প লোক চলতেছে ধীর গতিতে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার দক্ষতার পরিচয় না দিলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যেমন বাড়বে দেনা, ঠিক তেমনি বাড়বে দায়ও। এছাড়াও এই মেগা প্রকল্পের সাথে জড়িত আছে আরও 2টি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা শুরু হবে চিটাগাং হাইওয়ে থেকে আর শেষ হবে ঢাকা ইপিজেডে। 2টা বড় প্রজেক্ট, মানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফেল হওয়া মানে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফেল হওয়া, এবং এত বড় বিনিয়োগ করে এটার ইউটিলিটি পাওয়া যাবে না। এখানে কিন্তু সরকারকে অত্যন্ত দক্ষতার সাথে বিনিয়োগকারীদের সাথে বসতে হবে, এবং সেটার জন্য যদি আমরা না করি তাহলে এটার দায় দেনা কিন্তু যেই পরিমাণ হবে, তো দায় দিব দেনা দিব কিন্তু উপযোগিতা পাবো না, তাহলে আমছালা সবই গেল। 2026 সালে কাজ শেষ হওয়ার কথা, তবে মন্ত্রণালয় বলছে আরও 1 বছর সময় বাড়ানো হয়েছে, তবে বাড়েনি খরচ। আর দ্রুত সময়ের মধ্যেই কাজের অগ্রগতি চোখে পড়বে বলেও আশ্বাস সেতু মন্ত্রণালয়ের। 1 বছর কিন্তু আমরা বাড়িয়েছি, কিন্তু ব্যয় বৃদ্ধি রেখে। আপনার জন্য যে আমাদের ব্যয় বাড়বে না, শুধু টাইমটা আমরা এক্সটেনশন করেছি বিদ্যমান অবস্থা বিবেচনা করে। যেহেতু মাঝখানে আপনিই বললেন যে অনিবার্য কারণবশত কিন্তু আমাদের এটা বন্ধ ছিল, এখন কিন্তু গতি আসছে, এবং যেহেতু আমরা গতকালই অনুমোদনটা পেয়েছি, আমাদের মাননীয় উপদেষ্টা অনুমোদন করেছেন, এখন দৃশ্যমান অগ্রগতি দৃশ্যমান হবে বলে আমি আশা করছি। কাউলা থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী গিয়ে শেষ হবে প্রকল্পটি। বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন গড়ে 40,000-এর বেশি যানবাহন এই সড়কটি ব্যবহার করছে। রাজধানীর কাউলা থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। তবে নানা জটিলতায় দীর্ঘ সময় বন্ধ ছিল এর কাজ। গত নভেম্বর মাসের শেষ দিকে এর কাজ শুরু হলে আবারও ধীর গতিতে চলছে এই কাজ।
যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন জনগণের অর্থ সঠিকভাবে ব্যবহারের পাশাপাশি ব্যয় সংকোচন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার দিকে মনোযোগী হতে হবে, তাহলেই এর সুফল পাবে সাধারণ জনগণ। সিউল আহমেদ, এখন, ঢাকা। চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা আমদানি পণ্যের জট কমানো ও নিলাম প্রক্রিয়া সহজ করতে আইন সংশোধন চায় চট্টগ্রাম কাস্টমস হাউস। প্রথম নিলামেই 60% দর নির্ধারণের বাধ্যবাধকতা তুলে দিয়ে আইন সংশোধনে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে প্রস্তাব পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমান প্রক্রিয়ায় এ আইনি জটিলতা নিলামে পণ্য বিক্রিতে সময় ক্ষেপণের পাশাপাশি বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। এ নিয়ে দেখুন প্রতিবেদন। আমদানি পণ্যবাহী কন্টেইনার জাহাজ থেকে বন্দর ইয়ার্ডে নামার 30 দিনের মধ্যে ডেলিভারি নেয়ার নিয়ম। এই সময়ে কোনো আমদানিকারক পণ্য না দিলে আইন অনুযায়ী তাকে নোটিশ দেওয়ার 15 দিন বা সর্বোচ্চ 45 দিনের মধ্যে নিলামে পণ্য তোলা যায়। যদিও প্রথম নিলামে পণ্য মূল্যের 60% দর না উঠলে বিক্রির বিধান নেই। এতে শুল্ক, কর, ইন্স্যুরেন্স সহ পণ্যের দাম বাজার মূল্যের চেয়েও বেশি পড়ে যায়। ফলে ব্যবসায়িকভাবে লাভ না হওয়ায় অনেকেই প্রথমবার নিলামে অংশ নেয় না। আর প্রথমেই 60% দর না উঠায় অধিকাংশ সময় দ্বিতীয়, কখনো তৃতীয় নিলাম করতে হয় কাস্টমস কর্তৃপক্ষকে। এতে করে সময় ক্ষেপণের পাশাপাশি নিলাম বেশি হলেও বিক্রি কম হওয়ায় বন্দরে বাড়ে কন্টেইনার জট আর নষ্ট হয় পণ্যের গুণগত মান। এই সংকট উত্তরণে দীর্ঘদিন বন্দরে পড়ে থাকা পুরনো পণ্য নিলামে বিক্রিতে 60% দর নির্ধারণের আইনি বাধ্যবাধকতা প্রত্যাহার চায় চট্টগ্রাম কাস্টমস হাউস। এতে নিলাম কার্যক্রমে গতি আসবে বলে মনে করেন কর্মকর্তারা। আমরা যদি ইনভেন্টরির পরে শুধু মামলাটা যাচাই করে আমরা যদি নিলামে তুলতে পারি যে আমার পণ্য হচ্ছে এইগুলা, এই পণ্যগুলা নিলাম হবে, যে অবস্থায় আছে ওই অবস্থার ভিত্তিতে এর এগেনস্টে কোনো মামলা নেই, তাহলে আমার প্রক্রিয়াটাও সহজ হবে এবং সর্বোচ্চ বিডার যিনি হবেন তাকেই যদি আমি মাল দিতে পারি তাহলে আমার প্রক্রিয়াটাও দ্রুত হবে। আমরা এই যে গাড়ির নিলামগুলা করলাম, আমরা ম্যাক্সিমাম গাড়ি কিন্তু বিক্রি করতে পারিনি। তো আমাদের যেটা যে এটা 60%টা যেন না থাকে, যেই ভ্যালু আমরা প্রথমবার পাবো আলটিমেটলি ওই ভ্যালুই তো আমরা পরবর্তীতে পাবো, ওর থেকে কমতে পারো, ওর থেকে বেশি পাওয়া তো আমাদের জন্য টাফ। কম দামে পণ্য নিতে বিডাররাও দ্বিতীয় ও তৃতীয় নিলামের অপেক্ষায় থাকেন। তাই দীর্ঘদিন পড়ে থাকা পুরনো পণ্যের জন্য এই আইনকে যুগোপযোগী করার পরামর্শ বিডারদেরও। এখানে উচিত হবে পণ্যের বর্তমান কি পজিশন কি আছে, টেন্ডারের আগেই বৈশাখ কমিটি করতে এটা মূল্য নির্ধারণ করুক। নির্ধারণ হলো বাজার থেকে মূল্য নির্ধারণ। আপনি রিজার্ভ ভ্যালু নির্ধারণ করলেন এটার দাম 100 টাকা, বাজারে চলে 10 টাকা, তো এটাতে জীবনেও বিক্রি হবে না, বরং এটা নষ্ট হয়ে যাবে। ওটা সামঞ্জস্য রাখার জন্য উদ্যোগ নেওয়া উচিত। চট্টগ্রাম বন্দরে বর্তমানে প্রায় 9000 কন্টেইনার নিলামের অপেক্ষায় পড়ে আছে। এর মধ্যে আছে 20 বছর আগে আমদানি করা পণ্যের কন্টেইনারও। হাজরা শিউলি, এখন, চট্টগ্রাম। জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়কের নতুন প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা আলোচনা চলছে নতুন দল এনসিপির ভাঙন নিয়ে। প্ল্যাটফর্মের উদ্যোক্তারা বলছেন জুলাইকে বাঁচিয়ে রাখতে তাদের এই উৎসুক, আর এনসিপির সদস্য সচিবের প্রত্যাশা কেউ দল ছেড়ে অন্য প্ল্যাটফর্মে গেলে সবাই অভিন্ন লক্ষ্যে কাজ করবে। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জাতীয় নাগরিক পার্টির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে নতুন প্ল্যাটফর্মটি। যশোরের রেল বাজারের ইজারাদার মীর সাদিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত 12টার দিকে শহরের রেলগেট এলাকায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করা হয়। নিহতের স্বজনরা জানান রাতে ট্যাটু সুমন নামে চিহ্নিত এক সন্ত্রাসীকে সাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রেল বাজার নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
চুয়াডাঙ্গা পৌর এলাকার জাফরপুরে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্তের বাড়ি ঘেরাও করেন স্থানীয়রা। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ জানায়, জাফরপুরের পাওয়ার হাউস পাড়ার এনামুল হক জনি একটি ব্যাংকের নিরাপত্তা প্রহরী। তার প্রথম স্ত্রীর একটি 14 বছরের কন্যা সন্তান রয়েছে। গেল 1 ডিসেম্বর স্ত্রীর অনুপস্থিতিতে নিজের মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায় জনি। তখন কৌশলে নিজেকে রক্ষা করে তার এক বান্ধবীকে জানায়। গেল 14 মার্চ কর্মস্থল থেকে বাবার বাড়িতে ফেরার কথা শুনে আত্মহত্যা চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়। অভিযুক্ত জনিকে গ্রেপ্তার করা না গেলেও ভুক্তভোগী শিশুটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরের থানা মোড় থেকে 6টি স্বর্ণের বার সহ এক যুবককে আটক করেছে বিজিবি। রাতে উপজেলার গয়েশপুর গ্রামের রাজ রকির আটকের বিষয়টি নিশ্চিত করে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজ রকিকে জীবননগর থানা মোড় থেকে আটক করা হয়। পরে তার পায়ুপথে লুকিয়ে রাখা অবস্থায় 6টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বার পরীক্ষা শেষে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এই ঘটনায় জীবননগর থানায় একটি মামলা হয়েছে। খুলনায় সরবরাহ ভালো থাকায় কিছুটা কমেছে মাছের দাম। খুচরা বাজারে কেজিতে 20 থেকে 50 টাকা কমে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মাছ। তবে চুয়াডাঙ্গার বাজারে দাম বেড়েছে সব ধরনের সবজির। সবচেয়ে বেশি বেড়েছে বেগুন, পটল ও করলার দাম। এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে রামিম চৌধুরী এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনেক চক্রবর্তী। প্রথমেই রামিম, আপনার কাছে যাব। কোন মাছের দাম কতটা কমলো, এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? শাফিন, মূলত কিন্তু গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে মাছের যে দাম সেটি আস্তে আস্তে কমতে শুরু করেছে। বিশেষ করে রমজানের যে শুরুটা ছিল সেই শুরুতে কিন্তু কিছুটা দাম বেশি ছিল। তারপরে কিন্তু আস্তে আস্তে মাছের সরবরাহ ভালো হতে শুরু করে এবং তারপরে কিন্তু দাম অনেকটাই কমে আসে। এখানে আমরা বাজারে গলামারি বাজারে এসেছি এবং এই বাজারে এসে যেটি দেখলাম যে এখানে কিন্তু খুচরা পর্যায়ে যে মাছ রয়েছে সেই মাছের দাম কিন্তু বেশ অনেকটাই কম দামে কিন্তু বিক্রি করা হচ্ছে। তবে এখানকার বিক্রেতাদের কিন্তু একটা অভিযোগ রয়েছে যে এখানে কিন্তু গত কয়েকদিনের তুলনায় ক্রেতা সমাগম অনেকটাই কমে এসেছে এবং যার ফলে কিন্তু অনেকেই বেশ কম দামে কিন্তু মাছ ছেড়ে দিচ্ছেন বিভিন্ন জায়গায়। এখানে আপনি যে তেলাপিয়া মাছটি দেখছেন এটি কিন্তু বেশ বড় সাইজের তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া কিন্তু এর আগে আমরা দেখেছি যে 230 টাকা থেকে 250 টাকা প্রতি কেজি বিক্রি করা হয়েছে। তবে আজকে কিন্তু এই মাছগুলো বিক্রি করা হচ্ছে মাত্র 200 টাকা করে প্রতি কেজি। এর পাশাপাশি বাজারে ইলিশ দেখেছি আমরা, ইলিশের সংখ্যা কিন্তু অনেকটাই কম। তারপরেও কিন্তু ইলিশের দাম কিন্তু খুব বেশি রাখছেন না এখানকার বিক্রেতারা। ছোট সাইজের যে ইলিশগুলো এগুলো কিন্তু 800 থেকে 900 টাকা প্রতি কেজি বিক্রি করা হয়েছে এর আগে, কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে সেটি কিন্তু মাত্র 600 টাকার মধ্যে কিন্তু বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি বাজারে প্রচুর পাঙ্গাস আমরা লক্ষ্য করেছি। চাষের যে পাঙ্গাসগুলো সেগুলো কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 160 থেকে 170 টাকার মধ্যে। এর পাশাপাশি বাজারে কিন্তু চাষের যে শিং মাছ রয়েছে, কই মাছ রয়েছে, সব কিছুরই দাম কিন্তু কিছুটা কমেছে। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে চাষের মাছের সরবরাহ কিন্তু বাজারে অনেকটাই ভালো রয়েছে এবং তার পাশাপাশি সামুদ্রিক মাছও কিন্তু বাজারে রয়েছে। বিশেষ করে বাজারে কিন্তু ক্রেতা একটি বড় প্রভাব ফেলে এবং ক্রেতার সমাগম কিন্তু বেশি থাকলে বাজারে বিক্রয়ও বেশি হয়ে থাকে এবং সে সময় কিন্তু দাম অনেকটাই স্থিতিশীল থাকে বা সেই সময় কিন্তু বাজারে চাহিদা বাড়লে কিন্তু দাম কিছুটা বেড়ে থাকে। তবে এক্ষেত্রে রমজানের ঠিক শেষের দিকে এসে কিন্তু চাহিদা অনেকটাই কমে যায় বলে এখানকার বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা যেটি বলছেন যে মূলত 15 রমজানের পর থেকে কিন্তু আস্তে আস্তে বাজারে ক্রেতা সমাগম কমতে থাকে এবং এই সময়টাতে কিন্তু দাম অনেকটাই কমে যায়। এবং এখানে কিন্তু বাজারে যে ধরনের মাছ রয়েছে, বিশেষ করে চাষের যে মাছগুলো রয়েছে, চাষের মাছের যে পরিমাণগুলো সেটি কিন্তু অনেকটাই বেশি রয়েছে, চাষের মাছের যে পরিমাণ। এবং এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে নতুন মাছ কিন্তু আস্তে আস্তে উঠতে শুরু করেছে এবং আর কিছুদিনের মধ্যেই কিন্তু নতুন মাছে বিশেষ করে চাষের যে মাছগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ছেয়ে যাবে পুরো বাজার এবং দাম আরও নিয়ন্ত্রণে আসবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে মাছ বাজারের সবশেষ খবর। শাফিন।
সবজির বাজারে যাব, অনেক বলবেন চুয়াডাঙ্গার বাজারে সবজির দাম বাড়ার কারণ ব্যবসায়ীরা কি বলছেন, বাজারে সবজি সরবরাহ কেমন আছে? শাফিন, আসলে প্রতি সপ্তাহে নয় প্রতিদিনই আসলে সবজির দাম প্রতিনিয়ত চুয়াডাঙ্গাতে বাড়ছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে যেই বেগুন গত পরশুদিন ছিল ৭০ টাকা কেজি, সেই বেগুন কিন্তু আজ একদিনের ব্যবধানে ১০ টাকা কেজিতে বেড়ে বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০ টাকা। পাশাপাশি করলা এবং আমি যদি পটলের কথা বলি, সেই করলা এবং পটল ১৫ টাকা কেজিতে বেড়ে আজকে বিক্রি হচ্ছে কেজি প্রতি ১২০ টাকা। পাশাপাশি লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ১০ টাকা বেড়ে আজকে ৪০ টাকা। পাশাপাশি সজনের যে ডাঁটা, সেই সজনের ডাঁটা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে। তো সবকিছু মিলে শুধু এই সবজিগুলোই নয়, সব ধরনের সবজির দামই আসলে ঊর্ধ্বমুখী। কেজি প্রতিদিনই ৫ টাকা, ৮ টাকা, ১০ টাকা দরে আসলে সব সবজির দাম বাড়ছে। চুয়াডাঙ্গার বিষয়ে যদি সবজির বিষয়ে আপনি জানেন শাফিন, যে সবজির উৎপাদন কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ ভালো, কারণ যে পরিমাণ সবজি এখানে উৎপাদন হয় সেই সবজি চুয়াডাঙ্গা এবং চুয়াডাঙ্গার আশপাশের যে উপজেলা আছে সেখানগুলোর যে বাজারের চাহিদা, সেই বাজারের চাহিদা মিটিয়ে বাইরের জেলায় আসলে সরবরাহ হয়। তারপরেও আসলে মাঠ পর্যায়ে কৃষকের কাছ থেকে বাজারে আসা পর্যন্ত মাত্র কয়েক হাত বদলেই আসলে এই সবজির দামগুলো বৃদ্ধি পাচ্ছে। আমার সাথে বেশ কয়েকজন যারা ক্রেতা আছে, সাধারণ ক্রেতা, তাদের কথা হয়েছিল। তারা বলছে যে মাঠ পর্যায়ে এবং বাজারগুলোতে আসলে যা প্রশাসনের তদারকি একেবারেই কম। বিশেষ করে রমজানের শুরু থেকেই কিন্তু সবজির দাম প্রতিদিনই আসলে ৫ টাকা, ৮ টাকা, ১০ টাকা দরে আসলে বেড়েই চলেছে। এই প্রশাসনের তদারকি কম বলেই আসলে এই যারা অসাধু বিক্রেতা আছে তারা কিন্তু এই সব সবজির দাম বাড়ছে। আর বিক্রেতারা বলছে যে বাজারে সবজির সরবরাহ কম থাকায় আসলে প্রতিদিনই আসলে সবজিগুলোর কেজি প্রতি দাম বাড়ছে। তো মাঠ পর্যায়ে প্রশাসনের তদারকি বাড়ানোর কথাগুলো, দাবিগুলো জানিয়েছে যারা সাধারণ ক্রেতা আছে তারা। শাফিন, আমার কাছে সবজির পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে এই ছিল সবশেষ। শাফিন। চুয়াডাঙ্গার সবজির বাজার থেকে অনেক চক্রবর্তী, এর আগে খুলনায় মাছের বাজার নিয়ে জানাচ্ছিলেন রামিম চৌধুরী। সাময়িক বন্ধের ঘোষণা থাকলেও বছর পার হয়েও চালু হয়নি উত্তরা এক্সপ্রেস ট্রেন। ফলে ভোগান্তিতে ব্যবসায়ী ও যাত্রীরা। ট্রেন ও টিকিট স্বল্পতায় ব্যাহত হচ্ছে উত্তরের সাথে দক্ষিণের ট্রেন যোগাযোগ ব্যবস্থা। জাহিদুল ইসলাম সুমনের ক্যামেরায় আর জানাচ্ছেন মাহবুব হোসেন। জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের ডিসেম্বরে নাশকতার আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল উত্তরা এক্সপ্রেস, কিন্তু এক বছর পার হলেও চালু হয়নি উত্তরের হাজারো মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ এই ট্রেন। ট্রেনটি রাজশাহী পার্বতীপুর রুটে যুক্ত করেছিল উত্তরবঙ্গের ৫টি জেলা। স্বল্প খরচে ব্যবসা বাণিজ্য ও যাত্রী পরিবহনে ট্রেনটি ছিল ভরসার নাম। কিন্তু এখন স্টেশনগুলোতে শুনশান নিরাপত্তা, লাইনে জমেছে আবর্জনা। বাই রোডে যেতে হচ্ছে, অনেক টাকা, অনেক সময় ভাড়া বেশি দিতে হচ্ছে। যখন উত্তরা ট্রেনটা চলে তখন মানুষ খুব ভালোভাবে যেতে পারে। কাঁচামাল আসতে হয় আমাদের সান্তাহার, আক্কেলপুর থেকে। এই কাঁচামালগুলো এখানে আসে না, এতে আমাদের হাটে অনেক ব্যাপক প্রভাব পড়ে। উত্তরাঞ্চল থেকে যে বিভিন্ন কাঁচা পণ্য বা এই এলাকায় আসতো, যেটা অনেক কম মূল্যে পাওয়া যেত, সেটাও বন্ধ হয়ে গেছে। বিভিন্ন সময় উত্তরা এক্সপ্রেস চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীরা, কিন্তু তাতেও সাড়া মেলেনি রেল কর্তৃপক্ষের। ভুক্তভোগীরা জানান ট্রেনটি ৩৬টি স্টেশনে যাত্রা বিরতি দিত, এতে করে ব্যবসা বাণিজ্য সুবিধা হতো স্টেশন এলাকার ব্যবসায়ীদের। শীঘ্রই ট্রেনটি চালু না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগীরা। ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা আসে, সেখানে ওই এলাকা থেকে উৎপাদিত সবজি বা আলু সহ বিভিন্ন সবজিগুলো নিয়ে আসে, এখানে বিক্রি করে, আবার এখান থেকে কিনে নিয়ে তারা চলে যায়। এই কারণে এই হাটগুলোতে এখন কেনাবেচাটা অনেকটা ধস নেমেছে, ব্যবসায়ীরা অনেকটা তাদের ব্যবসা থেকে মন্দা হচ্ছে। আমরা যারা সাধারণ ক্রেতা আছি তাদেরও উত্তরবঙ্গ থেকে যে প্রাপ্ত সবজিগুলো, বিশেষ করে কলাসহ বিভিন্ন ফল ফলাদি আসতো, সেগুলো আসা বন্ধ হয়ে গেছে, যার কারণে এগুলো আমাদেরকে উচ্চমূল্যে কিনতে হচ্ছে। এদিকে মাত্র 2টি ট্রেন রূপসা ও সীমান্ত দিয়ে চলছে উত্তর দক্ষিণের রেল যোগাযোগ। নাটোর স্টেশনে প্রতিদিন ৩০০-র বেশি টিকিটের চাহিদা থাকলেও মিলছে অর্ধেকেরও কম।
ফলে ট্রেনের স্বল্পতা দক্ষিণের যাত্রীদের ভোগান্তি বাড়াচ্ছে বহুগুণে। একটা ট্রেন চলে হচ্ছে দিনে রূপসা, রাত্রিতে সীমান্ত। এটা এই ট্রেনগুলান অপ্রতুল এই খুলনা স্টেশনের জন্য। আমরা বহুদিন থেকেই চেষ্টা করতেছি যে এখানে যেন আরেকটা ট্রেন সংযুক্ত করা হয়। এখানে যাত্রী প্রচুর, কিন্তু অর্ধেক প্যাসেঞ্জারই স্ট্যান্ডিং অবস্থায় যেতে হয়। আপাতত উত্তরা এক্সপ্রেস ট্রেনটি চালু না করার সিদ্ধান্তে অটুট পশ্চিমাঞ্চল রেলওয়ে। পাশাপাশি খুলনা রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধিরও তাদের পরিকল্পনা নেই। তবে সকল বাধা দূর করে খুলনা রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি টিকিটের বৃদ্ধির দাবি জানিয়েছেন যাত্রীরা। সে সাথে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি চালু করার জন্য জোর দাবি যাত্রীদের। মাহবুব হোসেন, এখন নাটোর। দীর্ঘ ৮ বছরেও শেষ হয়নি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ। দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও কাজের অগ্রগতি মাত্র ৫৫%। এতদিন ঢিমে তালে চললেও আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পলাতক ঠিকাদার, এতে সেতুর কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে জটিলতা। শরীয়তপুর থেকে সজীব খানের তোলা ছবিতে কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন। শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জকে ঢাকার সাথে যুক্ত করেছে কীর্তিনাশা নদীর ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা সেতু। ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরনো সেতুটি অপসারণ করে ২০১৭ সালের মাঝামাঝিতে নতুন ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। ৮ বছর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা সেতুর নির্মাণ কাজ এখন মুখ থুবড়ে পড়েছে। ৩২৭ মিটার দৈর্ঘ্যের সেতুটির নদীর মাঝের মূল অংশের কাজ এখনও শেষ করতে পারেনি ঠিকাদার। কাজ ফেলে রাখায় মরিচা ধরেছে লোহায়, ছড়িয়ে ছিটিয়ে আছে নির্মাণ সামগ্রী। এ অবস্থায় সরকার পতনের পর পলাতক ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতুর কাজ বন্ধে ক্ষুব্ধ স্থানীয়রা। সরকার পতনের পর ঠিকাদার সরে গেছে গা, এখন মনে নেই এপারে ওপারে মানুষ যাইতে সবাই কষ্ট। সরকার পরিবর্তনের পরে ৫ই আগস্টের পরে যে ঠিকাদার উনি একটু পলাতক ছিল, দেশের বাইরে উল্লেখযোগ্য অগ্রগতিতে সে পৌঁছতে পারতেছে না এবং কাজের অগ্রগতিও তেমন ৬ মাস ধরে নেই। প্রকল্পের কাজ চলাকালে দুই পাড়ের মানুষের চলাচলের সুবিধার্থে নির্মাণাধীন সেতুর পাশে নির্মাণ করা হয় ফুটওভার ব্রিজ, কিন্তু সেটিও ঝুঁকিপূর্ণ হওয়ায় থেমে গেছে কাজ। তাই ঝুঁকি নিয়ে উত্তাল নদী পারাপারে নৌকাতেই ভরসা লাখো মানুষের। যাতায়াতের ভোগান্তিতে শিক্ষায় পিছিয়ে পড়েছে নদীর পশ্চিম প্রান্তের শিক্ষার্থীরা। পদ্মা সেতু থাকার পরও সুফল থেকেও বঞ্চিত হওয়ার সাথে ভেদরগঞ্জ ও নড়িয়াবাসী অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিজেকে সামলাবো না, ব্যাগ সামলাবো না, বাচ্চা সামলাবো। একটা বাচ্চা দুর্ঘটনা ঘটে গেলে তখন এই দায় ভাই কে নেবে? দৈনিক ৫ বারে ১০০ টাকার মতন আমাকে কস্টিং যাইতেছে এবং অ্যাক্সিডেন্ট হইতেছে মাঝে মাঝে। এখানে সরাসরি ঘড়িসাট পর্যন্ত চলে যেত এবং আমার বাড়িঘাটে চলে যেত। এই রিস্ক নিয়ে আমার এই নদী পার হইতো না। কাজ শেষ না হওয়ায় আসন্ন ঈদে এ পথ ব্যবহারকারী ঘরমুখো মানুষকে পড়তে হবে বাড়তি ভোগান্তিতে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। মাপযোগ করতে হবে, নতুন করে এস্টিমেট তৈরি করতে হতে ১ মাস যাবে। আবার টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করতে যদি প্রথম ধাপে আমরা ঠিকাদার পেয়ে যাই তাহলে হয়তো ৩ মাসের মধ্যে আমরা ঠিকাদার পেয়ে যাব। নভেম্বর থেকে হয়তো কাজ শুরু করতে পারবে পুরো দামে, যেহেতু এখন যে কাজটা রয়ে গেছে সেটা পুরো একটা নদীর মধ্যে। শুরুতে সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় ১৪,৮৭,০০,০০০ টাকা। তবে দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো ও নকশায় কিছুটা পরিবর্তনের কারণে নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২৮,৮৬,০০,০০০ টাকায়। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। সুনামগঞ্জে পাহাড়ি ঢলের আগাম বন্যা থেকে ফসল সুরক্ষিত রাখতে নির্মাণ হচ্ছে উন্নত প্রযুক্তির ফ্ল্যাট ফিউজ। এতে আগাম বন্যার কবল থেকে রক্ষা পাবে বোরো ফসল, ফলে নিশ্চিন্তে বোরো ধান তুলতে পারবে কৃষকরা। পাশাপাশি ফসল অপচয় হবার হাত থেকে রক্ষা পাবে শত কোটি টাকা। সুনামগঞ্জ থেকে লিফসান আহমেদের প্রতিবেদন। সুনামগঞ্জের ১৩৭টি হাওরে বোরো ধানের আবাদ করেন কৃষকরা। তবে প্রতিবছর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। বিশ্বরম্ভর উপজেলার করচার হাওরে উৎপাদন হয় প্রায় ৮,০০০ মেট্রিক টন ধান। তবে গত বছর আগাম বন্যায় হাওরের ফসল জমির ব্যাপক ক্ষতি হয়। এপ্রিল মাসে শেষ হবে ১৫টি হাওরে ২৭০ কোটি টাকা ব্যয়ে ফ্ল্যাট ফিউজের কাজ। স্থানীয় কৃষকরা বলছেন প্রকল্পের কাজ নির্ধারিত সময় শেষ হলে ঘরে তুলতে পারবেন কষ্টার্জিত ফসল। একই সাথে বাজারে থাকবে পর্যাপ্ত ধানের সরবরাহ।
বাদে ঠিকই, কিন্তু দেখা গেছে 2-1 দিন পর যে বর্ষাকালে এটা ভাঙে যায়। আমরা ঝুঁকিপূর্ণ থাকি, এটা যদি স্থায়ী বাঁধ হয় তাইলে আমাদের জন্য খুব ভালো হয়। ধান তুলতে গিয়ে কোনো এই চিন্তা করো না, কোনো টেনশনে করতো না, সুন্দরভাবে ধানটা তুলতে পারবো। স্থায়ীভাবে এই বাঁধটা নির্মাণ হইলে আমাদের কৃষকের লাগে অনেক উপকার। অতিবৃষ্টির কারণে স্থায়ী বাঁধের লাগে খুবই টেকসই। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, ফ্লাড প্রিউসের কাজ শেষ হলে প্রতি বছর বাঁধ নির্মাণে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হবে না। পাশাপাশি রক্ষা পাবে হাওরের ফসল, প্রকৃতি ও পরিবেশ। আমাদেরকে কল সেন্টার যারা আছে আইডব্লিউ এবং সিজিএসএস এরা মানে মূলত এগুলো সমীক্ষা করেছে, সমীক্ষা করে এগুলো চিহ্নিত করা হয়েছে এবং এখানে যে পরিবেশের যেগুলো প্রভাব পড়ে না সেগুলো নিশ্চিত করে এগুলো প্রকল্পের অঙ্কগুলো নির্ধারণ করা হয়েছে। চলতি বছর সুনামগঞ্জের হাওড় অঞ্চলে প্রায় 10 লাখ কৃষক 2,23,410 হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ করেছেন, যার বাজার মূল্য অন্তত 4,500 কোটি টাকা। এখন সুনামগঞ্জ। মেহেরপুরের আম বাগানে মুকুল থেকে গুটি হতে শুরু করেছে। তবে চৈত্রের শুরু থেকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তা বাড়ছে চাষিদের। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় আম চাষিদের কি ক্ষতি হচ্ছে কিনা জানাবেন, এবং একই সঙ্গে জানতে চাই সমস্যা সমাধানে কৃষি বিভাগ তাদের কি পরামর্শ দিচ্ছেন। রাত্রি আপনাকে জানিয়ে রাখি, আমের জন্য বিখ্যাত মেহেরপুর জেলা, বিশেষ করে মেহেরপুরের হিমসাগর, ল্যাংড়া, বোম্বাই এবং আমরুপালি জাতের আমের কদর রয়েছে দেশ জুড়েই। এবং গত কয়েক বছর ধরে মেহেরপুরে হিমসাগর আম কিন্তু দেশের বাইরেও রপ্তানি করা হচ্ছে। তো চলিত মৌসুমে কথা যদি বলি, চলিত মৌসুমে মেহেরপুরের প্রত্যেকটা বাগানে কিন্তু প্রচুর পরিমাণ মুকুল এসেছিল এবং গত এক সপ্তাহ থেকে প্রত্যেকটা বাগানে মুকুল থেকে কিন্তু গুটি আমের দেখা মিলছে। তবে বাগানিরা কিন্তু দুশ্চিন্তায় রয়েছে, বিশেষ করে এই যে গত 4 দিন ধরে চৈত্রী মাস পড়েছে। চৈত্র মাসের শুরু থেকেই কিন্তু মেহেরপুরের তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী। ইতিমধ্যে মেহেরপুরের তাপমাত্রা ঠেকেছে প্রায় 37 থেকে 38 ডিগ্রিতে, যার ফলে মেহেরপুরে যারা আম বাগানি, যারা আম ব্যবসায়ী, তারা কিন্তু বেশ দুশ্চিন্তায় পড়ে গেছে। কারণ আম মুকুল থেকে যখন গুটি হয়, এখানে অতিরিক্ত খরা হলে বা রোদ হলে কিন্তু সেগুলো ঝরে যায়। তাই তারা কিন্তু বেশ দুশ্চিন্তায় রয়েছে, যার ফলে গুটি ধরে রাখার জন্য বিভিন্ন বাগানে বাগানে কিন্তু বাগানিরা পরিচর্যা শুরু করছে। বিশেষ করে কৃষি বিভাগের পরামর্শ নিয়ে তারা বিভিন্ন ধরনের স্প্রে দিচ্ছে, বিশেষ করে পানি স্প্রে করছে এবং মাটিতে তারা সেচ দিচ্ছে, যার ফলে আম কিন্তু ধরে রাখার চেষ্টা করছে। রাত্রি আপনাকে আমি যদি জানিয়ে রাখি, মেহেরপুরে চলিত মৌসুমে 2366 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে, যেখান থেকে প্রতি হেক্টরে আমের ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 16.5 মেট্রিক টন করে। সেই হিসেবে যদি বলি, মেহেরপুর জেলায় চলিত মৌসুমে প্রায় 38,298 মেট্রিক টন আম উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক করেছে কৃষি বিভাগ। এর মধ্যে প্রায় 750 হেক্টর জমিতে কিন্তু হিমসাগর আম রয়েছে এবং 100 মেট্রিক টন আম কিন্তু বিদেশি রপ্তানি করার টার্গেট নিয়েছে। সেই হিসাবে মেহেরপুর জেলায় এবার প্রায় 250 কোটি টাকার আম কিন্তু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। রাত্রি এই ছিল আমার কাছে মেহেরপুর পরিস্থিতি। মেহেরপুরের আমবাগানের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মুজাহিদ আল মুন্না। গেল 7 বছর ধরে চলছে ঝালকাঠি সদর হাসপাতালের নতুন ভবনের অবকাঠামোগত কাজ। 1 বছর আগে তড়িঘড়ি করে উদ্বোধন করা হলেও চালু হয়নি চিকিৎসা কার্যক্রম। এতে ক্ষুব্ধ রোগী ও স্থানীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জনবল আর চিকিৎসা সরঞ্জাম বরাদ্দ না পাওয়ায় চালু করা যাচ্ছে না নতুন ভবনটি। আলামিন তালুকদারের প্রতিবেদন। 1983 সালে 50 শয্যা নিয়ে প্রতিষ্ঠিত হয় ঝালকাঠি সদর হাসপাতাল। এরপর 2003 সাল থেকে 100 শয্যায় চিকিৎসা কার্যক্রম পরিচালিত হলেও বাড়তি চাহিদা পূরণে 2018 সালে প্রায় 70 কোটি টাকা ব্যয়ে শুরু হয় হাসপাতালটির 250 শয্যা বিশিষ্ট 9তলা ভবনের নির্মাণ কাজ। 1.5 বছরে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও কাজ এখনও শেষ হয়নি। কয়েক দফায় মেয়াদ বাড়লেও নির্মাণ কাজ শেষ না হতেই 2023 সালের অক্টোবরে তড়িঘড়ি করে ভবনটির উদ্বোধন করা হয়। কিন্তু চিকিৎসা কার্যক্রম শুরু না হয় আদতে ভবনটি কোনো কাজেই আসছে না। ডাক্তার স্বল্পতার কারণে আমরা বর্তমানে এই বিল্ডিংয়ে চিকিৎসা ভালো পাই না। 250 শয্যার বিল্ডিংটা যদি চালু হয় এবং ডাক্তার বাইরে থেকে ভালো ভালো ডাক্তার আনা হয়, তাহলে আমরা ভালো চিকিৎসা পাবো। শিশু বিশেষজ্ঞ কোনো ডাক্তার নাই, আমরা একটা ভোগান্তিতে আছি।
ডাক্তার দেখাই পাই না, আসে মানে ফেরত যাওয়া লাগে। এইটা চালু হলে ভালো হয়, আমাদের জন্য অনেক মানে সুযোগ সুবিধা ভালো হয়, খুব ভোগান্তি কম হয়। ডাক্তার ঠিকমতো পাওয়া যাচ্ছে না, চিকিৎসা সুবিধা পাওয়া যাচ্ছে না। এখানে এই বড় হসপিটালটা চালু হলে আমাদের চিকিৎসা সুবিধা ভালো হবে। হাসপাতালে ইনডোর মেডিকেল অফিসারের কোনো পোস্ট নেই। দুপুর 2:30টার পরে জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার এবং আবাসিক মেডিকেল অফিসার ছাড়া অন্য কোনো মেডিকেল অফিসার না থাকায় যে ভর্তি রোগীরা থাকেন, প্রত্যেক দিনই প্রায় 100 বা তদূর্ধ্ব রোগী থাকেন, তাদের আসলে পরিপূর্ণ সেবা দেওয়া সম্ভব হয় না। 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল চালু হলে এই সেবা দেওয়া সম্ভব হবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অসম্পূর্ণ নির্মাণ কাজ আর লিফট স্থাপন না করায় নতুন ভবন এখনই বুঝে নিতে পারছেন না তারা। এছাড়া জনবল ও চিকিৎসা সরঞ্জাম চেয়ে মন্ত্রণালয় থেকে বরাদ্দ না পাওয়ায় চিকিৎসা কার্যক্রম শুরু করা যাচ্ছে না। চাহিদা মোতাবেক জনবল পেলে এবং লিফটের কাজ সম্পন্ন হলে আমরা এই বিল্ডিংটা চালু করতে পারবো, এবং জনবল না পেলে এবং লিফট লাগানো না হলে আমরা আসলে এই 250 শয্যা সদর হাসপাতাল চালু করা আমাদের পক্ষে সম্ভব হবে। জেলায় 8 লাখ মানুষের চিকিৎসায় একমাত্র ভরসার জায়গা ঝালকাঠি সদর হাসপাতাল। বর্তমানে 100 শয্যায় প্রতিদিন গড়ে চিকিৎসা সেবা নেন হাজারো মানুষ। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। 19 জানুয়ারি হামাসের সাথে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর সবচেয়ে বড় এই হামলা ইসরায়েলি বাহিনীর। আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে এমন তথ্য। হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কাও করা হচ্ছে। এই অবস্থায় ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি বাতিল করেছে বলে অভিযোগ তুলেছে হামাস। অন্যদিকে ইসরায়েল বলছে যুদ্ধবিরতির সময় আরও বাড়ানোর ব্যাপারে হামাস মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর গাজায় আবারও সামরিক অভিযান শুরু করেছে তারা। এমনকি হামাসের বিরুদ্ধে ক্রমবর্ধমানভাবে সামরিক শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এছাড়া হোয়াইট হাউস জানিয়েছে গাজায় হামলা শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছে ইসরায়েল। এবারে খেলার খবর। বাংলাদেশ দলে 8 নম্বর জার্সি পরে খেলতে চান হামজা চৌধুরী। সোমবার সন্ধ্যায় হবিগঞ্জের বাড়িতে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন তিনি। আসন্ন ভারত ম্যাচ নয়, নিজ দল নিয়ে ভাবতে চান এই মিডফিল্ডার। আর সাকিব আল হাসানের সঙ্গে তুলনায় যেতে চান না হামজা। এ নিয়ে এসকে শাওনের প্রতিবেদন। হামজা চৌধুরীর মতো বড় তারকা এই প্রথম পাচ্ছে বাংলাদেশ দল। তার আগমনে স্বাভাবিকভাবেই ভিড় ছিল গণমাধ্যম কর্মীদের। তবে তাদের জন্য বাহুফের ব্যবস্থাপনার ঘাটতি ছিল স্পষ্ট, যে কারণে সিলেটে এসে বাহুফের অব্যবস্থাপনার সাক্ষী হলেন তারকা ফুটবলার। বিমানবন্দর থেকে বেরিয়ে সড়কপথে প্রায় 2 ঘন্টায় নিজ বাড়ি হবিগঞ্জের বাহুবলে পৌঁছান শেফিল্ড ইউনাইটেড তারকা। বাড়ি ফেরার ঘণ্টাখানেক পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন হামজা। সেখানে প্রশ্নের ঝাঁপি খুলে বসেন গণমাধ্যম কর্মীরা। No, I could never imagine this many people. I know my body is full of people. It's been a surreal feelings for you. Please explain us. I can't explain. Honestly, I can't explain. 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারের। প্রশ্ন ছিল নিজ দল নিয়ে কি ভাবনা তার। আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেন্ট্রেট করতেছি না, আমরা খালি আমরা কথা কনসেন্ট্রেট করতেছি। দেখা হবে না খেতে হয় মাসে। দেশের ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসান বাংলাদেশ ফুটবল দলে অন্তর্ভুক্তির পর থেকে অনেকেই সাকিবের সঙ্গে হামজার তুলনা করছেন। যদিও ক্রিকেটের বড় তারকার সাথে তুলনায় যেতে রাজি নন হামজা। No, I don't think I'm there yet. Sakiব Al Hasan's a mega star. He's done it at the world level for so many years now. So I don't think I'm there. সবকিছু ঠিক থাকলে হবিগঞ্জ থেকে মঙ্গলবার রাতে ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেবেন হামজা দেওয়ান চৌধুরী। Yeah, definitely. I'm very confident. এসকে শাওন, এখন। শেষ করবো এখন বাজার। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। মত পার্থক্য থেকে এপ্রিলে তরুণদের নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ। এনসিপির জন্য চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে কাজে ধীর গতি, বাস্তবায়ন না হলে বাড়বে দায় দেনা বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যের জট, নিলাম প্রক্রিয়া সহজ করতে আইন সংশোধন চায় চট্টগ্রাম কাস্টমস হাউস।
গাজায় ইসরায়েলি বিমান হামলায় 1.5 শতাধিক ফিলিস্তিনি নিহত। যুদ্ধবিরতি একতরফাভাবে বাতিল ইসরায়েলের, বলছে হামাস। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।